অবরুদ্ধ নিশীথ, পর্ব সংখ্যা ৭১। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ফজরের আজান পড়েছে কোথাও বা, কিন্তু বড় ঘরের শব্দ, আলো, বাতাস প্রবেশ নিষিদ্ধ। দেওয়াল পুরু, মাঝে সমতল থেকেও বেশ কয়েক ফুট নিচে। মুরসালিন শরীরের ব্যথায় ঝিমিয়ে বসল। জয় থেমে গেছে। তার গল্প বোধহয় শেষ। সে ক্লান্ত হলেও খুশি। তার একটা কারণ আছে। সে যতবার ফরহাদ মোহাম্মদ বারীকে মারার বিষয়টা মনে করে, সে ভীষণ খুশি অনুভব করে। একমাত্র সেই কথাটা বলার ফলে ভেতরে খুব খুশি অনুভূতি হচ্ছে। একবার রূপকথা বলেছিল, অন্তু, যতদিন তুমি জীবিত আছো, কোনো অভিজ্ঞতাকে চূড়ান্ত ভাববে না। মৃত্যুর মুহূর্তে তোমার চিরস্থায়ী একটা ধারণা ভেঙে যেতে পারে। কথাটা ভুল নয়। অন্তু আজ গল্প শুনতে শুনতে উপলব্ধি করেছে বিষয়টা। সে জানতো সে চিরতরে আবেগহীন হয়ে পড়েছে, কিন্তু আজ তার বিপরীতে একটা বিশ্রী ব্যাপার ঘটেছে। জয় যতক্ষণ কথা বলছে, জয়ের দৃষ্টি আটকে ছিল ঢালাইয়ের মেঝেতে। জয় আমির একটা বারের জন্য যদি অন্তুর দিকে তাকাতো, দেখে ফেলতো অন্তু আজও কাঁদে। অন্তু যে হাতে ঘণ্টাখানেক আগে অগ্নিয়াস্ত্রেও চালিয়েছে, জয়েদের গল্প শোনার সময় আজ অন্তু সেই হাত দুটো শরীরের সাথে থরথরিয়ে কাঁপছে। চোখ লাল হয়ে তারপর ভিজে উঠেছে। এইসব দেখে ফেললে কি বিশ্রী ব্যাপার হতো। কিন্তু এখন অন্তুর কান্না পাচ্ছে না। জয় আমিরকে কখনোই এক বিন্দুতে স্থির থাকে না। সে প্রতিক্ষণে তার রেখা বদল করে। এক মুহূর্তে তাকে শিকার মনে হলে পরের মুহূর্তে শিকারই লাগে। এই দ্বিধাটা অসহ্য জয়ের চরিত্রে। এই দ্বিধা অন্তু আগে কখনো কারো চরিত্রে টের পায়নি। সে জয়কে জিজ্ঞেস করলো, আপনি মেরে ফেললেন ফরহাদ চাচাকে? জয় মাথা নাড়ল। মেরে ফেললাম। কেন মেরে ফেললেন? জয় চোখে চোখ তুলে তাকালো। কেন? আসলেই তো, মারলাম কেন? তিনি আপনার চাচাকে মেরেছিলেন তাই। ও হ্যাঁ, সে তো আমার বড় বাবাকে মেরেছিল তাই। তিনি আপনার বড় চাচাকে কেন মেরেছিলেন? জয় সায় দিল। আরে, সেটাই তো, কেন মেরেছিলেন? অন্তু থমকালো। ইয়ার্কি নয়, ফরহাদ চাচা জয়নাল আমিরকে কেন মেরেছিলেন? জয় হাই তুলল একটা। সে বিশাল ক্লান্ত। অন্তু বলল, আমি বলবো, আপনি নিতে পারবেন তো, নাকি ক্ষমতায় উগরে আসবে? আসবে না, আপনি বলুন উকিল মহোদয়া। কারণ আপনার চাচা একজন সন্ত্রাস ছিলেন। পরে যখন আমির নিবাস থেকে নিজের বাপ ভাইকে মারার অপরাধে তাকে গ্রেফতার করা হয়, সেটা অপবাদ হলেও উনি আপনার নিষ্পাপ চাচা নয়। জয় ছাদের দিকে তাকিয়ে হাসে। শুরু করলে উকালতি? জি না, এখনো লয়তে ভর্তি হয়নি। অত জ্ঞান বা দক্ষতা নেই আমার, সাধারণ জ্ঞান। সেক্ষেত্রে আমি কি ভুল বলেছি? না তো। আপনার হেয়ালি আমাকে অস্থির করে তুলছে। আপনি কথা বলুন, স্পষ্ট কথা। জয় বিজ্ঞের মতো মাথা দুলালো। তুমি আমাকে অভিযোগ করতে বলতেছো? যদি বলি, পারি না। অন্তু গর্জে উঠল। আপনি নিজেকে আবদ্ধ করে রেখেছেন। মানুষকে আপনার ব্যাপারে কখনোই স্থির সিদ্ধান্ত পৌঁছাতে দেন না। আল্লাহর কসম, আপনি আজ হেয়ালি করলে আমি বিনা বিবেচনায় রুহ বের করে নেব আপনার। জয় সামান্য হাসল। অন্তু মাথা নাড়ে। হাসবেন না, এভাবে হাসবেন না আমার দিকে তাকিয়ে। জয় ঠোঁটে আঙুল রাখল। ঠিক আছে, হাসবো না। আমার একটা কনফিউশন আছে। হুম? জয় ফিসফিস করে বলল, অর্থাৎ তুমি আমার সব জেনে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এতদিন কাটালে? মারবে না ছাড়বে? হ্যাঁ, কেন মারবে? জয় আমির কেমন, কেন এমন, এত কৌতূহল কিসের আপনার, ঘরওয়ালি? অন্তর কণ্ঠ নিচু হলো। এমন জলজন্ত এক ঢেউ, যা সবকিছু ভাসাতে সক্ষম। তার ভাষার গল্প জানতে একটু কৌতূহল জায়েজ। জয় হাসি মুখে একটা ঢোক গিলল। এতে তার পুরুষালী গলার উঁচু স্বর্ণালীর অ্যাপেলসটা ওঠানামা করে উঠল একবার। সেখানে খোঁচা খোঁচা দাড়ি। বড় মোহনীয়, সৌম্য অভিজাত পুরুষ লাগে তাকে মাঝে মধ্যে। জমিদারি রক্ত রক্তের দায়ে ধুয়ে আলকাতরা হলেও তা ভুলে ভালে রং চকচক করে ওঠে বোধহয়। জয় আলগোছে অন্তুর হাত দুটো নিজের বাহু থেকে ছড়িয়ে নিজের দুহাতের মাঝে নিয়ে খেলতে খেলতে বলল, এত পেরেশান কেন হচ্ছে? অন্তু জয়ের চোখে তাকালো। খুব খেয়াল করলে দেখা যায় জয় আমিরের চোখের মনে অতিরিক্ত কালো, একদম কৃষ্ণ গহ্বরের মতো, যেখানে আলো অস্তিত্বহীন। অন্তু নজর স্থির রেখে ধীর আওয়াজে বলে, আমি প্রথম রাতে যখন আপনার কাছে নিজেকে সমর্থন করেছি, আপনার ভিতরে প্রবেশ করার উদ্দেশ্যে। পুরুষের উত্তেজনায় নারী তাকে পুরোদমে শোষণ করতে পারে।
আমি সেই দিন এক অসুস্থ জয়ামিরকে পেয়েছিলাম, যার ভেতরটা শূন্য কিন্তু পুরো দেওয়ালে ঘেরা। সেই দেওয়ালের গণ্ডির সীমানায় প্রতিক্ষণে ফাঁফা হাহাকার ছিটকে বেড়ায়, কিন্তু সেই পুরো দেওয়ালে তা বাইরে আসতে বাধা দেয়। কে বলে তুমি উকিল হবে? আমি বদদোয়া দিলাম তুমি দুনিয়ার সেরা বিশাল বিরাট অনেক বড় বৃহত্তম মহান সাহিত্যিক কবি দার্শনিক হবে। এখন বলো বদদোয়া কেন দিলাম? কারণ আপনার দোয়া কবুল হওয়ার চান্স নেই। দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে হেসে ফেলল। পর মুহূর্তে চোখ নামালো দুইজনই। জয় ঝুঁকে পড়ে নিচু গলায় জিজ্ঞেস করে, আর অসুস্থ জয় আমিরের কাছে আপনার সেই দিনের বলিদান আপনাকে কি জানালো? মানে এই কথাটা প্রশ্ন করলো জয়, বুঝছো? এবার তার উত্তরে আরমিন বলতেছে, আর সেই দিন আমার সেই বলিদান আপনাকে শুধুই জানিয়েছে জয় আমিরকে জানতে হবে গোড়া থেকে। আমি আপনার চঞ্চল প্রাপিষ্ঠ সত্তার পেছনে আরেকটা জয় আমিরকে খুঁজেছি, অথবা আমি সেই দিনই পারতাম আপনাকে কুচি কুচি করে কাটতে। কিন্তু আপনি জানেন আমি আপনাকে কখনোই মারার চেষ্টা করিনি। উত্তেজিত করেছি, অতিষ্ঠ করেছি, খেপিয়ে তুলেছি, কিন্তু চূড়ান্ত আঘাত করিনি। আজকের এই দিনটাকে নিয়ে আসতে হয়তো এত আয়োজন, অথচ আজ এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি সেখানেই পড়ে রইলাম। দ্বিধা, জটিলতা, মারপ্যাচ, অস্থির সিদ্ধান্ত রেখা। এখনো মনে হচ্ছে আপনার বিচার করা যায় না, আপনাকে বিচার করা যায় না। বহুদূর হিসেব করে ফিরেও হঠাৎ চোখ মেলালে দেখা যায় আমি সেই একই একই বিন্দুতে আটকে রয়েছি। কে জয় আমির? কেমন সে? কেন এমন সে? তার দায়ভার কিসের ওপর ন্যস্ত করা যেতে পারে? এমনটা হবার ছিল না। কিন্তু আমি বিবেচনার বিন্দু হারিয়ে ফেলেছি। আপনার এত এত পাপ, প্রাপ্ত আঘাত আর ক্রমিক ঘটনাবলী এক বিন্দুতে শান্ত হচ্ছে না। তার ওপর আপনার আজব ব্যক্তিত্ব, যতটুকু খুলছি ততটুকুই পেঁচিয়ে যাচ্ছে। তবে একটা কথা উল্লেখযোগ্য, আজ এখন আমার ব্যক্তিগত দেনা পাওনা আমি পাশে রেখেছি। তা আমার আপনার একান্ত হিসেবের খাতায় জমা থাক আপাতত। জয় মাথা নাড়ল দুপাশে। মেরে ফেলো, শুট মি। গুলি দেব? লোডেড ম্যাগাজিন আছে মনে হয় একটা পকেটে। এটাই আটো, সেমি মাল। একবার ম্যাগাজিন লোড করবে, পরপর ব্যাস বুম বুম বুম। দেব দেব সিস্টার। জটিলতাকে জিইয়ে রাখা মনে হয় কসরত। উড়িয়ে দাও, বিদ্রোহ করো, ভেঙে ফেলো আমার ভিত, চেরাবেড়া করে দাও একদম খুলি টুলি। কিন্তু তাকিয়ে রইল কেমন করে যেন জয়ের দিকে। একটু বিরক্তি, একটু কৌতূহল, হয়তো কিছু ঘৃণা, অথবা বিরোধ কিংবা অনুরাগ হবে হয়তো। জয় মেঝের দিকে চেয়ে থেকে হাসলো। হুম, এভাবে তাকিয়ে থেকো না ঘরওয়ালি। অন্তর্স্বর বিরক্তিতে মিশে কঠিন হলো। হুম, কেন? আমার মনে হবে তুমি আমার অতীত শোনার পর আমার দুঃখে দুঃখিত হয়ে আমার ওকালতি করতে চাইছো। অবশ্যই তুমি অনেক বড় উকিল হতে পারো, কিন্তু জয় আমির তোমার মক্কেল হতে পারে না ডিয়ার। জয় চোখ তুলে চট করে একবার চোখ মারলো। অন্তু হাসলো, চোখ সরিয়ে বলল, অবশ্যই আপনি অনেক বড় ক্ষিপ্তবাজ হতে পারেন, কিন্তু আপনার পোষ মানার ক্ষেত্রটা আমাকে ঘিরেই হতে পারে। আর বাজ পাখি পোষ মানলে সে তার পোষকের আওতায় শিকার করে। চট করে অন্তুর কথাটা ধরতে না দেওয়ার লক্ষ্যে দ্রুত প্রসঙ্গ বদলালো। সন্ন্যাস গ্রহণ করলেও পারতেন। কারো দয়া, উপদেশ, আদেশ, অনুরাগ, ভালোবাসা সবকিছু থেকে মুক্ত হয়ে লুঙ্গি ছেড়ে শালু গায়ে দিয়ে বেড়াতেন। জয় আচমকা মাথা ঝাড়া মেরে হেসে উঠল, কিছু একটা এড়িয়ে হাসলো। হুম, করব। তোমার একটা ব্যবস্থা করে ডিরেক্ট বাম হলে হক মাওলা, ধরো কলকি মারো টান। কিন্তু বিরক্ত হয়ে আলতো ঝাড়া মেরে নিজের হাত ছড়িয়ে নিয়ে দৃঢ় গলায় মুরসালিনকে জিজ্ঞেস করলো, সেলিম ফারুক কি যা করেছিল তা আপনার পিতা জানতেন? কখনোই জানতে পারেননি। আমি জেনেছি কথাটা সেলিম ফারুকের মৃত্যুর পর। অতদিনেও জানলেন না কেন? সন্দেহ হয়নি কেন কখনো? হামজা ভাই যা বলে এসেছিলেন তারপর আর কখনো মাদ্রাসার ত্রিসীমানায় প্রবেশ করতে পারেনি সেলিম। তার আগেও সন্দেহ হবার কথা। আর যতদিনে মেয়র সাহেব গিয়ে তামাশা করে এলেন, ততদিনে জয় আমিরের ওখানে থাকার ৩ বছর হয়ে গেছিল। হুমায়রা মায়ের সঙ্গে যা হয়েছিল তার কোনো তদন্ত ৩ বছরের মাঝেও কেন করাননি আপনারা? জয় মুখ ভ্যাংচালো মনে মনে। শালির মেয়ে স্বামীকে স্বামী মানে না, অথচ তার মাকে মা ডাকে। শালির ভণ্ডর ঘরের ভণ্ড, তোর পেছনে কুত্তা ছেড়ে দিয়ে দৌড়ানি দিলেও মনের দুঃখ মিটবে না। মুরসালিনের মেরুদণ্ডে কঠিন ক্ষত। সে দেওয়ালে হেলান দিল, তারপরও চোখ বুজে বলল, ঘরের শত্রু বিভীষণ হয়ে গেছিল। আব্বা কোনোদিন ভাবতেও পারেননি সেলিমকে ধরে জিজ্ঞেস করলে সব জানা যেতে পারত। কিন্তু বলল, যুক্তি দুর্বল লাগছে। তার সঙ্গে আপনাদের শত্রুতা ছিল, হোক সেটা ধর্মীয়ভাবে।
উনার পথ আলাদা ছিল, কিন্তু ভণ্ডদের অনুসারী ছিলেন। তবুও আপনাদের সন্দেহ হলো না? আর আমার ধারণা উনিই এসে আপনাদেরকে খোঁজ দিয়েছিলেন জয় আমির ও আম্মার ব্যাপারে। ঠিক। সেটাকে কিভাবে নিলেন আপনারা? সেলিম কোনোভাবে জানতে পেরেছিল আমিরদের বউদের এই অবস্থা। এমনটা জানিয়েছিল সেলিম। আব্বা জানতো ওই জয়কে উদ্ধারকারী। ওর দিকে সন্দেহটা না যাবার একটাই কারণ এটা। এবার অন্তু প্রশ্ন করল, আরেকটা বিষয়, জয় আমিরকে সেই দিন জবাই করার প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু ওনার আম্মা মরে গেলেও অথবা মেরে ফেলা হলেও পরে জয় আমিরকে কেন জীবিত অবস্থায় জঙ্গলে ফেলে রাখা হলো? কেন? এটা আমি পরে জানতে পেরেছি। জয়নাল আমির গ্রেফতার হবার পর পুরো দিনাজপুরে তোলপাড় হয়ে জানাজানি হলো। কিন্তু জয় ও ওর মাকে ধরার জন্য বেশ কয়েকটা দলের সাথে সাথে রক্ষার জন্য আবার রাজন আজগরের লোকজন জঙ্গলে ছড়িয়ে পড়েছিল সেই দিন। পায়নি ঠিকই, তবে ভয় পেয়ে ছেড়ে দিয়েছিল সেলিমরা। পরে জঙ্গলে ফেলে যায় এবং বলাই বাহুল্য সন্ত্রাস সংগঠনে জয়নাল আমির ও আজগরের দোসর ছিল এবং এই জন্য সেই কৃতজ্ঞতায় এই মাতাল আজও চাটে ওদেরকে। তাই দুম করে লাথি মারলো মুরসালিনকে। টিনের চালে কাউয়া, তুমি আমার সাউয়া, ব্রিটিশ আলি, তোর মাকে কিন্তু যখন তখন সালাম দিয়ে আসবো। তোর ফেদা পেঁচালে রাত গেল, কথা কম ক, আর আস্তে ক, আমি একটু ঘুমাই, গুড নাইট। সে লোহার সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল। খুব ঘুম পাচ্ছে তার। মুরসালিন ব্যথা পাওয়া স্থানে হাত চেপে ধরে বলল, এবং একটা কথা বলে রাখা দরকার, এই পাগলা কিন্তু এখনো মানে সেলিম সহ ওর সঙ্গীদের সৈয়দবারের নির্দেশে পাঠানো হয়েছিল সেই দিন রাতে আমির বাড়িতে। তাই বলল, হক কথা দিনে ৩৬ বার স্মরণ করা যায়। মুরসালিন বলল, তুই না মরে গেলি এইমাত্র? শালা, এত তাড়াতাড়ি তো মাইনছেও মুতে না, মরবো মানে ঘুমাবো কেমনে? মুরসালিন অন্তুকে জানালো, আব্বার খুব অনুগত ছিল সেলিম। আরেকটা বিষয় আছে। অন্তু জিজ্ঞেস করলো, কি বিষয়? সেলিমের বড় বোনকে কিন্তু জয়নাল আমিরের সঙ্গীরা ইজ্জতহারা করে মেরেছিল যুদ্ধের সময়। সেই জন্য সেলিম ফারুকের পরিবারের কাছে আব্বা বংশের বড় ছেলে হিসেবে একটা দায়বদ্ধতা ছিল। সেলিমের ছোট বোনকে আমার মেজো চাচা বিয়ে করেছিলেন দোষ ঢাকতে। নয়তো যেমন জয়নাল আমির ভাবতেন আমাদের মাদ্রাসা আমার দাদু মিলিটারির জন্য ছেড়ে দিয়েছিলেন, ফারুকিরাও ওই রকম একটা ভুল ধারণা বুঝতে খুব তৎপর ছিল। ওরা ভাবতো আমার পরিবার নিজেদের কোনো পাপে এতগুলো প্রাণ হারিয়েছিল জয়নাল আমিরের হাতে। আরেকটা ব্যাপার ছিল, জয়নাল আমিরের প্রিয় ভাতিজা জয়কে আব্বা আশ্রয় দিয়েছিল, এই নিয়ে ঘোর আপত্তিও ছিল। সে বারবার আব্বার কাছে মিনতি করেছে জয়কে বের করে দিতে, কিন্তু আব্বা জয়কে কাছছাড়া করেননি কখনো। এ নিয়েও একটা সন্দেহ ছিল ওদের। ওদের ধারণা ছিল সৈয়দ পরিবার বোধহয় জয়নাল আমিরকে দোষী মনে করে না, কোনোভাবে বাঁচাতে চাইছে, ক্ষমাটমা করে দিয়েছে। এজন্য জয়ের পক্ষ হয়ে অথবা জয়ের মায়ের বিচারের জন্য ওদের সঙ্গে কোনো আলাপে আব্বা যেতে পারেননি খুব একটা। তো মাথা নাড়ল। কিন্তু ফরহাদ চাচা কেন জয় আমিরকে কাছছাড়া করতে চাননি? ওকে জীবিত রাখতে। সেই সময় ওকে ছাড়লে লোকজন মাংস আকারে কেটে পিস পিস করে বাড়ি নিয়ে যেত। ওকে মারার জন্য কতগুলো দল ওকে খুঁজেছিল, ও আজও জানে না। ও যখন হামজা ভাইয়ের কাছে এলো তখনও কতবার টপকে যেতে যেতে বেঁচেছে। সেই গল্প তো বলিনি এখনো। কিন্তু সেলিম রোজ একবার করে মিনতি করতো আব্বার কাছে জয়কে মাদ্রাসা থেকে মুক্তি করার জন্য। তখন জানতাম না কেন, পরে জেনেছি সে ভয় পেত জয় কখনো তার উপস্থিতি ছাড়া আব্বার কাছে পৌঁছে তার মায়ের ঘটনা বলে না দেয়। তার উদ্দেশ্য ছিল জয়কে একবার মাদ্রাসা থেকে বের করতে পারলে চিরতরে জয়ের মুখটা বন্ধ করে দেবে, আর আমির বংশের সমাপ্তিও। আব্বা বাড়ি এলে সেলিম আব্বার সাথে লেগে থাকতো। জয়কে জিজ্ঞেস করুন সে কখনো সেলিমকে ছাড়া একা আব্বার কাছে যাওয়ার সুযোগ পেয়েছে কিনা। অন্তু কিছুক্ষণ চুপ করে রইল। পরে বলল, আপনার আব্বা জয়কে রক্ষা করতে চেয়েছিলেন সেলিমকে সহ বাকি শত্রুদের হাত থেকে, এটা বলতে চাইছেন? মুরসালিন জবাব দেওয়ার আগেই জয় এক চোখ খুলে বলল, উকিল সিস্টার, আপনি ওই শালার ছেলের কথা দিলে নিয়েন না। আসলে ওর বাপ আমার জঙ্গি বানাতে চাইছিল, কিন্তু আমি নেহাত ভালো লোক, তাই ফাঁদে পা দেইনি। ধন্যবাদ, গুড নাইট। মুরসালিন শান্ত চিত্তে হাসল। ওইটা লিগ না জয়। সংখ্যা বাড়াতে কুত্তা বিলায়ও জয় বাংলার সৈনিক হয়ে যেতে পারে। কিন্তু তুই যাদের কথা বলছিস তারা কারা তোর একটু হলেও ধারণা আছে? তোর মতো কাফেরকে ওরা সংগঠনে নেবে এটা স্বপ্নেও হতে পারে না। একটা মজার কথা শুনবি? এই যে তোরা আমাকে সংগঠনের ছেলে ভাবিস না, আমাকে ওরা গ্রহণই করেননি। মুস্তাকিন ছিল ধার্মিক, কিন্তু আমি জন্মেছিলাম গাফিল হয়ে। তুই চলে আসার ২ বছর পরেও আমার দ্বারা হিফজ হলো না।
আব্বা রাগ করে আমার হাল ছেড়ে আমাকে জেনারেল স্কুলে ভর্তি করালেন। মুস্তাকিন যতটা ধার্মিক, ন্যায়পরায়ণ, সভ্য ছিল, আমি ততটাই বিমুখী হলাম। মুস্তাকিন ভাই চলে যাবার পর আমাকে শুধু মাদ্রাসার কমিটির দায়িত্বে রাখা হয়েছিল ঠেকায় পড়ে। কারণ সৈয়দের মাঝে এক আমি আছি। তুই আর কতটা মূর্খতা প্রকাশ করবি? যেখানে আমি চান্স পাইনি, সেখানে ওরা তোর মতো একটা অবিশ্বাসীকে দলে রাখতো। আব্বা তোকে শুধু মানুষ বানাতে চেয়েছিলেন। ধর্মের প্রতি তোর যা ভয়ানক ধারণা জন্মেছিল, তা অপসারণ করতে চেয়েছিলেন। ছোট্ট বয়সে তোর ভেতরে যে বিষ ঢালা হয়েছিল, তা নিংড়ে নিতে চেয়ে আব্বা বড় মাসুল গুনেছে জয়। তুই ভালো প্রতিদান দিয়েছিস। জয় উঠে বসলো, যেন খুব চেঁচামেচিতে তার ঘুমটা ভেঙে গেছে। সে খুব অবাক হয়ে বলল, আরে শালা, এত মহানুভবতার গল্প একসাথে শুনে বদহজম হয়ে যাবে তো। তুই আমার একটা কথা শুনবি মুরসালিন? মুরসালিন সোজা হয়ে বসলো। আমার কান তোর নামে কোরবান। জয় বলল, তুই কি জানিস, দোষ আর পাছা এক জিনিস? মানুষ নিজেরটা ছাড়া সবারটা দেখে। মুরসালিন জবাবে বলল, যেমন তুই। চুপ থাক শালা। এই চুপ থাক শালা এই কথাটা কিন্তু আমাদের প্রিয় ফেভারেট জয় বলতো, বুঝছো? চুপ থাক শালা। মুরসালিন কিছুক্ষণ চোখ বুজে থেকে মুচকি হাসলো। তুই কি জানিস জয়, একজন প্রতিশোধ পরায়ণ মানুষ একটা কাঁচা মাটির স্তূপ। সুযোগ সন্ধানী মানুষ চাইলেই সে মাটিকে দিয়ে নিজের মতো ইচ্ছে হাতিয়ার বানিয়ে ব্যবহার করতে পারে নিঃস্বার্থে। মাছ ধরবে, পানি ছুবে না, পানি ছুবে সেই হাতিয়ার। তুই জানিস জয়, হাতিয়ারের চোখ থাকে না, হাতিয়ার অন্ধ হয়। তাকে চালানোকারী চোখ দিয়ে সেই শত্রুকে দেখে আঘাত করে। কথা শুনে জয় আমির বলতেছে, তুই কি আমারে কইলি? না, তুই একটা জয় আমিরের গল্প শোনালি, আমি তাকে বলছি। দে, আজ তুই জ্ঞান দে। হাতি নদে পড়লে চামচিকাও পেছন মারে। তুই নদে পড়েছিস শুনে ভালো লাগলো, কিন্তু তুই তো হাতি না, তুই হলি গাধা। যাই হোক, তুই ঘোস্ট রাইডার সিনেমা দেখছিস জয়? হ। জয় মাথা নিচু করে হেসে ফেলল। তা দেখে মুরসালিনও হাসলো। মুরসালিন যা বোঝাতে চাইছে তা একলাহময় বুঝে হেসে ফেলেছে জয়। তাতে মুরসালিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বা বলতো, আমি যে জয়কে ছাড়বো, আমার মনে চাই ওরে ভালো একটা তালিম দেই। দেশ জাতির ভবিষ্যতে লাগায় ওর মাথাটারে। জাভেদ যা পয়দা করে রেখে গেছে, ও এক বারুদ। এ কামেই লাগবে, তা ডিরেক্ট কামিয়াব। অথচ ওর এত চতুর আর চিতার মতন দ্রুতগামী বুদ্ধি শকুনে খাবে। এবার জয় বলতেছে, তোর বাপ খালি আমার চরকায় তেল ঘষতো কেন হামেশা? নিজের চরকা ভেঙেছিল, নাকি তেল বেশি কিনে ফেলছিল? তুই বুঝেও অবুঝ, আর বুঝে অবুঝরা তাদের সুবিধা মতো বোঝে। ধর, যেটা বুঝতে ইচ্ছে করছে সেটা বুঝেছে, যেটা ইচ্ছে করছে না সেটা বুঝেও বুঝছে না। জয়ের হাসি বাড়ল সামান্য। তাদের কোনো চিকিৎসা নাই, তুই তোর ডাক্তারি ফিরিয়ে নে। হাম নেহি সুধরাঙ্গে। জি, হাম নেহি সুধরাঙ্গে। সালিন বলল, ঘোস্ট রাইডার সিনেমার নায়ক জনি, ওর বাপের ক্যান্সার হয়েছে। একদিন একজন এসে বলল, তুমি আমাকে তোমার আত্মা দেবে, এই শর্তে এই কাগজটাতে সাইন করো। তার বদলে তোমার বাপকে আমি সুস্থ করে দেব। তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। জনি সাইন করে দিল, কারণ তখন তার শুধুই তার বাপকে বাঁচাতে হবে। আগে পরে বাদ, রাতারাতি তার বাপ সুস্থ হলো। কিছুদিন কাটলো। একদিন ওই লোক এলো, কাগজটা দেখালো। জনি তখন নিরুপায়। সে আগেই চুক্তিপত্র সাইন করে ফেলেছে। তখন বিষয়টা খারাপ মনে হয়নি, কিন্তু এবার টের পেল সেই লোকটা মূলত শয়তান। শয়তান তার কাছে তার আত্মা কিনে নিয়েছে। এবার তার আত্মাকে দিয়ে যা খুশি করতে পারে। জনি তা করতে বাধ্য। এরপর শয়তান জনিকে দিয়ে দেদারসে মানুষ মারতে থাকলো। জনিকে জাহান্নামের দেবতা বানালো। সে যাকে ছয়, সে এক মুহূর্তে জ্বলে ভস্ম হয়ে যায়। জয় হো হো করে হেসে উঠল। সিনেমাও দেখিস তুই? এত কঠিন পাপ! থু থু। মুরসালিন মাথা নাড়ল। আমি সৈয়দ বংশের কলঙ্ক, সব পাপাচারে ভাগ আছে আমার। তুই কি বুঝেছিস আমি কি বলছি? না। দোলন সাহেব হেসে নিজের উপস্থিতির জানান দিল। আমি যদি বুঝে না বুঝি, আমাকে বোঝাই কোন শালা। ঠিক না জয়? জয় হাত তুলে সংগ্রামী ভঙ্গিমায় বলল, ঠেক ঠেক, একমত স্যার, একমত। মুরসালিন হাসল। হামজা ভাইয়ের চোখ দিয়ে দেখা শত্রুদের ব্যাপারে যা বুঝলে, তারা আর তোর শত্রু থাকবে না। তুই তা বুঝতে চেষ্টা করিসনি। কারণ ছোটবেলায় যে অবস্থান তোর কাছে নরকীয় মনে হয়েছিল, হামজা ছিল তখন তোর মুক্তির দূত।
আর তুই নিজের অজান্তে অসীম কৃতজ্ঞতায় হামজা ভাইকে তোর রুহু সঁপেছিস। আজ চাইলেও তোর কর্মে অভিযোগ বা আপত্তি আসে না। তুই করতে চাস না। জয় আনমনে স্বীকারোক্তি করে, হামজা ভাই আমারে একদিন কইল, জয় রে, তোর আমার গন্তব্য দুইটা, পথ এক। পথের শেষে একই বিন্দুতে একই রকম দেখতে দুইটা গন্তব্য, চল হাঁটি। মুরসালিন নিস্তেজ চিত্তে দুপাশে মাথা নেড়ে বলল, গন্তব্য মানুষকে মৃত্যু অবধি পৌঁছে দেয়। আর নরম দিলে জয়ের জন্য এক ঘা লাগলো। প্রদভষ্ট এই জয়কে মুস্তাকিন মহান ছোটবেলায় মাদ্রাসার দস্তরখানায় বসিয়ে কত বুঝিয়েছে। ওই জয় পর্বতের মতো অটল চিত্তে কেবল চুপ থাকতো। ভেতরে কি জমাতো কে জানে। আজ মনে হয় বিদ্বেষ, এই জগৎ সংসার সমাজ দেশ মানুষের প্রতি তার অসীম বিদ্বেষ একটু একটু কমে জমে এক মহাসমুদ্রের রূপ নিয়েছে। তা ঢেউ থামানোর উপায় নেই। জয় তীব্র বেগে মাথা নেড়ে স্বীকার করে, হ হ, মৃত্যুই। কিন্তু খেয়াল মেলে দেখল জয়ের সেই পাগলামিটুকু। জয় আমির সত্যিই মৃত্যুর ওপর বড়ই আকর্ষিত। সে বলল, সে গন্তব্যে আপনার জন্য নিশ্চিত মৃত্যু লেখা থাকলেও মেয়র সাহেবের জন্য গচ্ছিত আছে ক্ষমতার ডালি। পথটা হলো বিরোধী দলের ধরে কচুকাটা। তাতে আপনার ভেতরে ইনপুট করা প্রতিশোধের বিষাক্ত প্রবৃত্তি মিটবে, আর আপনার তৈরি করা রাস্তা মেয়র সাহেবকে তার উদ্দেশ্যে হাসিলে এক পিচ্ছিল পথ বানিয়ে দেবে। এই তো আপনাদের সেই পথ, এক পথ দুই গন্তব্য। উত্তরে জয়ামির বলল, ব্রিলিয়ান্ট। আপনি চাইলেই ভালো উকিল হতে পারতেন ঘরওয়ালি। অন্তু গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, জেনে শুনে ক্ষয় হতে কেউ এত আগ্রহী হয় জয়ামির? জয় হাসল, আমারে কেউ অক্ষত পায় নাই ম্যাডাম। সুতরাং ক্ষয় হওয়া মাল আরেকটু ক্ষয় হলে বরং প্রকৃতির নিয়ম বজায় থাকে। আমার ওপরে মরিচা ধরেছে সেই কোন কালে। মুরসালিন গম্ভীর স্বরে শুধাই, আব্বাকে কেন মেরেছিস? তোর মুখে শুনি, বল কি কারণে মেরেছিস। জয় লোহার খণ্ড থেকে আস্তে করে নেমে ঢালাই মেঝেটার ওপর টান টান হয়ে শুয়ে পড়ল। মুরসালিন ঠিক ওর পাশে একইভাবে শুয়ে পড়ল। দুটো দেহ পাশাপাশি পড়ে রইল, একটা ক্ষত বিক্ষত, আরেকটা ক্লান্ত পরিশ্রান্ত। আমার বড় বাবাকে আমি শেষবার কবে দেখেছি জানিস? সেই রাত্রিরে, ওই যে ওই রাত্রিরে। বড় বাবা তার ভাবিকে বলেছিল, জয়কে নিয়ে পালান ভাবি, জলদি যান। তোর বড় বাবা বিশাল বড় হিরো ছিল রে জয়। আমার বড় বাবা ছিল? মুরসালিন বলল, আইন রাষ্ট্র ও দেশের মানুষের কি ছিল? জয় হেসে ফেলল, আইন রাষ্ট্র দেশের মানুষ? ডেকে উঠল জোরে করে, ও দোলন স্যার, আছেন না? আমার ঘরওয়ালির হাতের স্পেশাল বুলেট নসিব হয় নাই তো? এতক্ষণে সবাই যেন ভুলে গেছিল তারা ছাড়াও আরো একজন আজ জয়ামিরের গল্পের শ্রোতা রয়েছে বড় ঘরে। দোলন সাহেব বললেন, না, হয়নি। ব্যাড লাক। সেই দুঃখে আপনারে একখান গোপন কথা কই স্যার। হুম। জয় বাচ্চাদের মতো চেঁচিয়ে ঘোষণা করে, আমি ছাড়া এই ঘরে আর কোনো দেশদ্রোহী নাই স্যার। অন্তর শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। চোখ বুঝল সে, জয়ামির মিথ্যে বলে না। অন্তু জয়ের গল্পের মাঝে এইটা তো আবিষ্কার করেছে এতক্ষণে। দেশ, দেশের মানুষ, জীবন, সমাজ, রাষ্ট্র, এইসবের দ্রোহ একা বহনকারী জয়ামির আজ এই জয়ামির, যার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য বিশৃঙ্খলা, অশান্তি, পাপাচার, মানুষের ভোগান্তি, দেশের দশের ভাঙন, ধ্বংস। মুরসালিন চট করে ঘাড় ঘোরালো। জয় দাঁত বের করে হাসল, আমার বড় বাবা তাই ছিল। বুঝেছিস তুই মুরসালিন? মুরসালিন উত্তরে বলল, জয় তুই অকৃতজ্ঞ। জয় আপত্তি জানায়, না, আমি অকৃতজ্ঞ না। তুই আর সবার প্রতিদান চুকাতে নিজেকে সঁপে দিয়েছিস। শুধু যে বা যারা তোর জীবন দিয়েছে তাদের জীবনে শুষে বলিয়ান হয়েছিস। উত্তম বিচার বটে। তোর আব্বা তোর আব্বা আমার পরিবারকে খেয়েছে। এই কথাটা কিন্তু জয় আমির বলল। উত্তরে মুরসালিন বলল, জবান সামলা। কোথায় সামলাবো? ঘরালি, তোমার ওড়নার আঁচলটা দাও তো। তাড়াতাড়ি করে অন্তুর ওড়নার তলে জিহ্বা ঢেকলো। কি দুষ্টু দেখছো? হামজা ভাই তোকে দিয়ে সার্কাসেও কাজ করিয়েছে নাকি? এমন জোকার জোকার হাল কেন হয়েছে তোর? আব্বা তোর অবস্থা এমনটা আশঙ্কা করতো তোর চাল চলে আসার পর। মুরসালিন, তোর কথা শেষ কর, আমি রুমে যাব, মাথা ব্যথা করতেছে। স্বাভাবিক কথাবার্তা সেই দিকে যাচ্ছে যা তুই আলোচনা করতে খুব অপছন্দ করিস, কিন্তু করতে হবে, সময় নেই আমাদের হাতে। জয় মাথার নিচে হাতের কনুই দিয়ে বলল, হ, ঠিক কথা, সময় নেই আমাদের হাতে। মুরসালিন বড় হতাশার সাথে বলল,
জয়নাল কাকা সবশেষে যে পাপটা করেছিল তা তোর সাথে। পাপ? আমাকে ভালোবাসাটা? মূর্খ, ভালোবাসা বুঝিস তুই? তা বুঝি না অবশ্য। তোর দুর্ভাগ্য, ভালোবাসা কাকে বলে বুঝিস না তুই, অথচ দাবি করিস কেউ কেউ তোকে ভালোবাসে। তুই একটা শক্তিশালী খুঁটি মাত্র, যা সবার দাবার চাল হয়েছে। যে যেমন পেরেছে তোকে ভালোবাসার নামে বিষে চুবিয়েছে। আল্লাহ পাক তোকে যে পরিমাণ নিয়ামত, মেধা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তা তুই কুকুরদের খোরাক হিসাবে বিতরণ করে এক অধমে পরিণত হয়েছিস। জয় আমির বলল, পুরনো আলাপ সেসব থাক। বোঝা তো ভালোবাসা কি? আজ নতুন কিছু বুঝি। যদি বলি তোর স্ত্রী তোকে ভালোবাসে? জয় যেন হাসতে ভুলে গেল। সে অতিরিক্ত হাসি পাওয়ার ফলে হাসতে ভুলে গিয়ে নিঃশ্বাস আটকে পড়ে রইল। মুরসালিন আস্তে আস্তে উঠে বসে বলল, সে তোকে এই পথ ছাড়তে বলছে কখনো? হাসি জোর করে চেপে মুখ ফুলিয়ে বলল, হ। আর কেউ? না। মনে কর কেউ তো বলেছে সে ছাড়া। মনে নাই। কেন? জয় চোখ খুলে তাকায়। মুরসালিন বলল, কেন বলিনি? কেন তোকে কেউ ওই মরার খেলায় খেলতে মানা করেনি? অন্য পথের কথা বলেনি? বল, তুই বল, আমি তোর মুখে শুনবো। জয় কিছু বলল না। উঠে গিয়ে কামরুলের পকেট হাতড়ে সিগারেট বের করে এনে জ্বালালো। মুরসালিন দৃঢ় স্বরে বলল, কারণ কেউ তোকে কোনোদিন বাঁচাইবার চায় নাই। কেউ তোরে মানুষ মনে করে নাই। কেউ তোরে বোঝায় নাই তুই যে মেধাবী, তুই যে অভিজাত বংশের রক্তে পয়দা। তোর ভেতরে মানুষ আছে, এটা তোকে ভুলিয়ে রাখতে এই দুনিয়ার যত আয়োজন। কিন্তু তোর স্ত্রী? জয় সিগারেট ঠোঁট থেকে নামিয়ে তীব্র বাধা দিল। চুপ চুপ, কিছুই না। আমি ওর আসামি মাত্র, আসামি, এর বেশি কিছু না। ভালোবাসাবাসির মধ্যে টানিস না। তুই কোন ভালোবাসার কথা বলছিস জানি না, কিন্তু ভালোবাসার বহুত প্রকারের মাঝে একটা এমনও আছে। জয় চোখ বুজে লম্বা একটা টান সিগারেটে দিয়ে পুরো ধোঁয়াটুকু গিলল। তারপর নিঃশব্দে হাসল। এইটা যদি ভালোবাসা হয়, তাহলে তা সর্বজনীয়, সবার জন্য প্রযোজ্য। ও এক আদর্শ মেয়ে ভাই। আমার জায়গায় অন্য কোনো নষ্ট জয় থাকলেও তারেই ও ভালো হইতে বলতো। এটাতে বিশেষত্ব খুঁজলে আমি তোরে 2-1 চামচ খাঁটি গু খাওয়াইতে সাজেশন দেব। মুরসালিন বলল, তুই যে পথে নেমেছিস তাতে আছে কি? তোরা যে পথে আসিস তাতে আছে কি? কি চাস? কি আছে দে। আমার তো কিছুই নাই। যা দিবি হাতে তাই যাবি সাথে। দে। জয় হাত পাতল। চাস কি তুই? দেশের জন্য প্রেম আছে, মানুষের জন্য মমতা আছে, নারীর প্রতি সম্মান আছে, মনুষ্যত্ব বোধ আছে। আমার দেশের মাটি আমি বেঁচে থাকতে আমার দ্বারা নোংরা হবে না, সেই দৃঢ় প্রত্যয় আছে বুকের ভেতর। কি চাস তুই? জয় আমির উপহাস করে হাসলো, ঝাড়া মেরে মাথা নাড়ল দুপাশে। আমি জয় আমির যেদিন খালি একটা ছোট বাচ্চা ছেলে ছিলাম, আমি আমার দাদু ভাইয়ের কাটা মাথা দেখেছি, বাপের মাংস ছিঁড়ে আসা শরীর দেখেছি, সেই জন্মদাত্রীর লজ্জাস্থান হরণ হতে দেখেছি, যা যা চিরে দুনিয়ায় আসছি। আমি জয় আমির খিদের জ্বালায় তোর দেশের জমিনের মাটি খুবলে খাইছি। একখান মজার কথা শুনবি? তোর দেশের মাটি ক্ষুধার্ত জয় আমিরের খিদে মিটাইতে পারে নাই। তোর দেশের মাটি ক্ষুধার্ত জয় আমিরের খিদে মেটাইতে পারে নাই। তোর দেশের মানুষ আমার মতো জয় আমিরের ঘরে তুইলা আশ্রয় দেয় নাই। তোর দেশের মানুষ, তোরা নারীদেরকে মেলা সম্মান করিস। খালি আমার ফুপু জয়নব, আমার আম্মা হুমায়রা আর আমির আরমিনের মতো যখন ইজ্জত হারায়, তখন তোর দেশের মানুষ ওইগুলারে সম্মান করতে জানে না। আমি ভুল কইছি মনে হয়। তোর দেশের মানুষ নারীরে সম্মান দেয়। এই তিনটা তো নারীই ছিল না। ঠিক কইছি না? ওই যে বসে আছে শালির মেয়ে, ওইটারে জিগা। ওইটারে যেই দিন বেশ্যামাগি বানাইছি আমি জয় আমির, তোর সমাজ দেশের মানুষ ওরে একবারও জিগায় নাই পর্যন্ত। ওই সেরি, আমিরের পোলায় তোরে সত্যি ছুঁইছে নাকি? ওরে জিগা ওরে। দেখ ওই শালি আজও কান্দে খালি, কিছু কইবার পারে না, করবার পারে না। ওরে ওই দিন আমি আমার নাম না দিলে ওই কবে বদনাম হয়ে খতম হয়ে যাইতো। তোর দেশের মাটি ওর বালটাও ছিঁড়তো না। ছিঁড়তো? তোর দেশপ্রেম কারে কি দিছে? তোর কার বালটা দিছে? আজ এখানে পৌঁছতেছিস মাসের পর মাস। এই তো। হ। তোর দেশ সমাজ মেলা ভালো, মহান মহান। জয় আমির আবারও হেসে ফেললো কেমন করে যেন। তোরা তো ভালো আছিস মুরসালিন। আমি এক জয় আমির খারাপ হলে তোর দেশ দুনিয়ার থেকে কিছু খসবে না বা জোড়া লাগবে না। জয় অন্তুর হাতখানা আবারও শক্ত করে চেপে ধরলো। সেই হাত জোড়া থরথর করে কাঁপছে। জয় কিন্তু ভুলেও তাকালো না অন্তুর মুখের দিকে। আরমিনের কান্না সে দেখে না। ওই সেরি কাঁদলে আড়ালে কাঁদবে। আজ সামনে কেঁদে ফেলেছে। সেই দোষ তো জয়ের না।
অন্তুর হাতখানা চেপে ধরে ওকে নিয়ে গা ঝেড়ে উঠে দাঁড়ালো জয় আমির। ছেড়ে দে আমায় মুরসালিন। এক জনম আমি জয় আমির হব, পরের বার মাটি হয়ে হুবায়রার পেটে জন্মাবো। সেইবার তোরা চাইলেও আমারে আর জয় আমির বানাইতে পারবি না কইলাম। এইবার খালি আমারে জয় আমির হইতে দে। অন্তুকে তুলে নিয়ে নিস্তেজ দেহগুলো মারিয়ে চামড়ার স্যান্ডেল খসখসে আওয়াজ তুলে অনেকটা এগিয়ে এলো জয়। পিঠ পিছে অন্তুর ওড়না ঝুলছিল। তা এক হাতে গায়ে জড়িয়ে অন্তুকে আগলে নিয়ে বড় ঘরের মাঝ বরাবর পেরিয়ে আসার সময় মুরসালিন আওয়াজ দিল, জিন্না আমিরকে আমি মারিনি জয়। তোর গল্প আমার কথা, আর তোর ভুল বুঝাবুঝি শেষ হতে এখনো অনেকটা বাকি।